রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তখন পুলিশ বাহিনীও বড় শাস্তি রয়েছে, জেল হওয়ার মতো অপরাধ। অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছেন তো। সজলদা, দিল্লির আর্থিক প্রতারণা মামলায় আজকে ইডি এখানে আইপ্যাককে এবং প্রতীক জৈনের বাড়িতে হামলা কি করে। জন্য করেছে আমি বলতে পারবো না। আমি শুধু দেখেছি, শুধু ইডি একা রেড করেনি, কলকাতা পুলিশ এবং পুলিশ মন্ত্রী দুজনেই রেড করেছে, তারাও একসাথে রেড করেছেন, জয়েন্ট রেড। উনি একটা ল্যাপটপ, কিছু কাগজপত্র, ফাইল, দস্তাবেজ উনিও নিয়ে বেরিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছেন তো। মমতা ব্যানার্জি বলছেন যে অমিত শাহর নেতৃত্বে দলের তথ্য হাতাতেই ইডির এই হানা। অমিত শাহর নেতৃত্বে দলের তথ্য হাতে, দলের তথ্য একটা প্রাইভেট কোম্পানির অফিসে থাকবে কেন? পার্টি অফিসে থাকার কথা তো। দলের তথ্য একটা কোনো প্রাইভেট কোম্পানির অফিসে থাকবে কেন? ঠিক না ভুল আমি আমার কথাটা, আপনি আমার উত্তর দিন। একটা বেসরকারি কোম্পানি, তার অফিসে থাকবে কেন দলের তথ্য? তিনি একাধিকবার অমিত শাহের উপর ক্ষোভ উগরে দিয়েছেন, বলছেন ন্যাস্টি স্বরাষ্ট্রমন্ত্রী নটি। হ্যাঁ, অমিত শাহ যেই শুনেছে ওরা আক্রমণ, অমিত শাহ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, মূর্ছা গেছেন অমিত শাহ। দাদা, এর আগে তো পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেফতার করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় তখন ফোন ধরেনি। শোনো হ্যাঁ। শোনো, যখন পার্থতা ফোন করেছিল ফোন ধরেনি, যখন রাজীব কুমারের বাড়িতে গেছিল তখন উনি ঝাঁপিয়ে পড়েছিলেন, আর আজকে আরেকবার করলেন। তার মানে আপনি বুঝতে পারছেন, সেই আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে রাক্ষসীর প্রাণ একটা টিয়া পাখির মধ্যে থাকে, একটা পুতুলের মধ্যে থাকে, সেরকম ওনাদের কার রাজনৈতিক প্রাণটা কার মধ্যে আছে সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। ডিএ ইস্যুতে যে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের, গতকাল আশা কর্মীরা স্বাস্থ্য দপ্তর ঘেরাও করেছিল। মমতার কোথাও কি চাপ বাড়ছে ভোটের যাই আগে? করুন, আমি বলছি দেখুন, যাই করুন না কেন, যে দপ্তরই ঘেরাও করুন, যাকে ঘেরাও করুন, যতই হতে দিন, যতই এই ঠান্ডায় আপনি অবস্থান অনশন যা করুন, খুশি করুন, ধর্মঘট করুন, যা করুন, আপনি আপনার দাবি মতন মানে দাবি আপনি আদায় করতে পারবেন। ভাঁড়ে মা ভবানী মাল দেবে করতে, ভাঁড়ে মা ভবানী একটা সরকার দেবেটা করতে। সরকার পাল্টান, এছাড়া আর কোনো রাস্তা নেই আপনার কাছে, আমার কাছে। দিল্লির যে আর্থিক প্রতারণার মামলা, সেখানে আজকে আইপ্যাকের দুটো জায়গায়, একটা সল্টলেক এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছে। কি বলবেন? দেখুন, এই কয়লা দুর্নীতি মামলাতে বিভিন্ন জায়গায় ইডি তার কাজ করছে। এবার ইডি কোনো তথ্য প্রমাণের ভিত্তিতেই বিভিন্ন জায়গায় পৌঁছয়, নিজস্ব ইচ্ছায় তো পৌঁছতে পারে না। এবার সেই ক্ষেত্রে তারা কোথায় যাবেন, কি কি কারণে তল্লাশি করবেন, কিভাবে যোগাযোগ করবেন, এটা তাদের এখতিয়ারের ব্যাপার। একটা স্বাধীন সংস্থা আমার দেশে, তো তারা কাজ করবেন যেখানে খুশি, যে কোনো সংস্থা, যে কোনো ব্যক্তির কাছে তারা পৌঁছতে পারে। তো তারা গেছেন, কাজ করছেন, এর মধ্যে তো নতুন কোনো কিছু নেই। ইডি ঢোকার 10 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রীকে দেখা গেল ইডি সেই অফিসে যেতে, এবং প্রায় 40-50 মিনিট পর তিনি ওখান থেকে ফাইল হাতে বেরোলো, এবং তৃণমূলের নামে রেজিস্টার একটা সাদা গাড়িতে ভর্তি ভর্তি ফাইল সেই অফিস থেকে নিয়ে বেরোনো হলো। দেখুন, আপনি যে কথাটা বলছেন, আমাদের ভারতীয় গণতন্ত্রের ওপরে এটা একটা ভয়ঙ্কর রকম আঘাত। তদন্তকারী সংস্থা কয়লায় PMLA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, অর্থাৎ হিসেব বহির্ভূত অর্থের ব্যাপারে এই প্রতীক জৈন তার ব্যাপারেই যোগাযোগ করতে পৌঁছয় বলে মিডিয়া মারফত দেখতে পেলাম। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগটা অ্যাকচুয়ালি কি, সেটা তো আমরা জানি না। দুর্ভাগ্যজনক যে সরকারি নিয়মে চলা, আমার দেশের আইন মেনে চলা একটি তদন্তকারী সংস্থার তদন্তের কাজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ বাহিনী কিভাবে সেই প্রক্রিয়াকে বানচাল করা, তথ্য প্রমাণ
সরিয়ে দেওয়া, উনি নাকি ফাইল টাইল নিয়ে হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে গেছে, যা গর্হিত আইনত অপরাধ। এবং খবরে পেয়েছি যে ইডি সেই বিষয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে মামলাও করেছে। দেখুন, জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়। তো চোর জোচ্চোর যারা রয়েছেন তাদের ধরবার কাজে ইডি তদন্ত করবে, সেখানে যাবে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে। ইডির কাজ করছে, সেই ক্ষেত্রে উনি বাধা দান করে ফাইল টাইল সরিয়ে দিয়ে তদন্তকে আটকাবার চেষ্টা করছেন, আমাদের দেশের আইনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, যা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কার্যত অপরাধের পক্ষে থাকবার একটা নিদান তিনি দিলেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ দেখলেন যে যেখানে দুর্নীতি জড়িয়ে সেখানে তৃণমূল কেমন করে ঢুকে পড়ে, এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে তারা কিছু বলবার আগেই তৃণমূল দল এবং তৃণমূল নেত্রী তাদের হয়ে কথা বলতে এবং তাদের বাঁচাতে মাঠে নেমে পড়ে। এ অত্যন্ত ভয়ঙ্কর চিত্র। মানে এ তো আইনত দণ্ডনীয় অপরাধ। যতদূর খবর পেয়েছি যে ইডি নাকি কি সব আইনি ব্যাপারে মামলাও করেছে কড়াভাবে। আমরা আইনের ঊর্ধ্বে কেউই নই, আর ইডি, সিবিআই বা যে কোনো এজেন্সি আমার দেশে, সেটা রাজ্যেরও হতে পারে আমার দেশেরও হতে পারে, তাদের কাজে হস্তক্ষেপ করা বা বাধাদান করা একটা বিরাট বড় অপরাধ। তো জানি না এখানে তৃণমূল নেত্রী কি বাঁচাতে চাইছেন, কাকে বাঁচাতে চাইছেন, কয়লা দুর্নীতির প্রতি তার এত উদ্গ্রীব হয়ে ওঠার কারণটা কি জানি না। তিনি ফাইল হাতে বেরিয়ে আসার পর একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি। বলছেন ন্যাস্টি নটি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নির্দেশে দলের তথ্য হাতাতে নাকি ইডি হানা দিয়েছিল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রতীক জৈন এই ব্যক্তি, তিনি প্রথমত তিনি তৃণমূল দলের কেউ নন। প্রথমত যে তৃণমূলের অফিসও ওটা নয়। প্রতীক জৈন বা তাদের বিরুদ্ধে অর্থনৈতিক তছরূপের একটি ইনভেস্টিগেশন মামলা হয়েছে, আজকের নয়, যথেষ্ট আগেই হয়েছে। সেই অনুযায়ী ইডি মুভ করছেন। তিনি তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রী কি না, তৃণমূলের যে কোনো তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সুপ্রিমো, বা তাদের যে রাজ্য পার্টি অফিস সেখানে থাকবে। এর সঙ্গে প্রতীক জৈনের সম্পর্ক কি, এবং তাকে কেন্দ্রীয় এজেন্সি তার সঙ্গে কি কথা বলবেন, তার থেকে কি নথি চাইবেন, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধাদান করবার এখতিয়ারই বা কোথায়? তিনি তো পারেন না। আমাদের দেশের আইনের উপরে কোনো নেতা, মন্ত্রী, কোনো ব্যক্তি, কোনো সংস্থা নন। দুর্ভাগ্যজনক। এ বিষয়ে আমার বা আমাদের নির্দিষ্ট করে কিছু বলার নেই, কিন্তু সরকারি কাজে যে লুটতরাজ হয়েছে, সেই কাজে যখন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে দিল্লি এবং কলকাতায় তল্লাশি চলছে, সেই তল্লাশিতে কোথাও কেউ বাধাদান করছেন না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্তের কাগজপত্র নিজে তুলে নিয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ তিনি কি চাইছেন না যে কয়লা দুর্নীতির স্বচ্ছভাবে তদন্ত হোক, নাকি তার দল যেভাবে প্রত্যেক মুহূর্তে ক্রাইম এবং ক্রিমিনালদের পুলিশ দিয়ে রক্ষা করে, আইন ভেঙে নিজের আইন তৈরি করে, এই ঘটনা তো দেশের জন্য বিপজ্জনক। তিনি তো আমাদের দেশের আইন কানুনের ঊর্ধ্বে নয়। তো তাই ইডি মামলা করেছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি। ব্যক্তিগতভাবে পরিষ্কার, এই এজেন্সি কালকে যদি আমাকে, আপনাকে, আমাদের কথা যারা শুনছেন তাদের ডাকেন বা কোনো কিছু খোঁজ নেন, এটা তাদের কাজের এখতিয়ারের মধ্যে পড়ে এবং ইচ্ছা অনুযায়ী পড়ে না। ভারতীয় আইনের ধারা, তথ্য প্রমাণ না থাকলে তারা কোথাও পৌঁছন না। আমি জানি না এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এটার সঙ্গে জড়াচ্ছেন কেন। তিনি কোনো কিছুকে কি লুকোতে চাইছেন এই কয়লা দুর্নীতির টাকার বিষয়, তাই তিনি ফাইল ছড়াচ্ছেন? এই প্রশ্ন তো পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তুলছে।
তাকে যখন প্রশ্ন করা হয় যে কয়লা চুরির টাকায় কি গোয়ায় নির্বাচনের প্রচার হয়েছে, তখন তিনি মেজাজ হারান, বলেন অমিত শাহকে গিয়ে জিজ্ঞেস করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে জিজ্ঞেস করুন। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন যে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে কয়লা চুরির টাকাতে কি তাহলে গোয়ার ইলেকশন হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়েছে। দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে, মুখ্যমন্ত্রীর আচরণের মধ্যেই লুকিয়ে রয়েছে। তিনি কিছুতেই সুস্থ মানুষের, সুস্থ নাগরিকের মুখ্যমন্ত্রী হতে চান না। তিনি সারাক্ষণ তৃণমূলের দলের এবং যারা অপরাধমূলক কাজ করেন তাদেরই প্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে ঘোষণা দিতে চান। চাল ডাল, চাকরি, আবাস, কয়লা, বালি, বিভিন্ন অত্যাচারে ওষ্ঠাগত প্রাণ পশ্চিমবঙ্গে যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি যে নাগরিকেরা আমরা রয়েছি, কার্যত তাদের বিরুদ্ধে তিনি নীরব থাকেন। তাদের বিরুদ্ধে পুলিশ এবং ক্রিমিনালদের দিয়ে অন্যায় সংগঠিত করেন, ভুয়ো মামলায় জেলে পাঠান, তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। আর যাদের নামই চুরির সঙ্গে জড়িয়ে বারবার তাদের আগলাবার তিনি চেষ্টা করেন। তো পশ্চিমবঙ্গের মানুষ চোখের সামনে দেখছে। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য সেইভাবে অন্তত আমি বলতে পারবো না। উনি আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। দেখুন, তৃণমূল দল এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দেওয়া যে অর্ডার তার বিরোধিতা করে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। অর্থাৎ এরা মানুষকে প্রভাবিত করবার চেষ্টা করছে যে আইন মেনে চলবার দরকার নেই। আমি জানি না সুপ্রিম কোর্টের বারবার বিভিন্ন বিষয়ে যে রায়, যা রাজ্য সরকারকে বারবার মানতে বলা হচ্ছে, যখন রাজ্য সরকার এবং তৃণমূল দল সম্মানীয় সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশকে তোয়াক্কা করছেন না, অর্থাৎ আইনকে অবমাননা করছেন, এটা দেখবার পরেও সুপ্রিম কোর্ট কেন চুপ করে বসে থেকে এই রাজ্য সরকারকে হিড়ির করে জেলে পুরছেন না? কারণ রাজ্য সরকার বা তৃণমূলের লোকজন এইভাবে আমার দেশের সর্বোচ্চ সম্মানীয় সুপ্রিম কোর্টের কোন রায় বা ধারা তা কারুর পছন্দ হতে নাও পারে, কিন্তু রায় তো শিরোধার্য। সেইটা মেনে যখন চলছেন না, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে, বা সুপ্রিম কোর্টের অর্ডারও তো না মানলে কিচ্ছু করতেই পারে না এরা। ফলত আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, যাকে আমরা সম্মান করি, তার সম্পর্কে মানুষের ধারণা খারাপ হচ্ছে। যারা ভারতবর্ষের আইনকে মানতে চাইছেন না, যে রাজনৈতিক দল বা যে এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেন ভারতবর্ষের বাইরে পশ্চিম বাংলাদেশের মতো একটি দেশ তৈরি করে ফেলেছেন পশ্চিমবঙ্গে বলে বারবার বার্তা দিচ্ছেন, দেশের মধ্যে থেকেই যেন আলাদা রাষ্ট্র, আলাদা আইন, আলাদা নিয়ম নিজের মন মতো তৈরি করছেন, এটাকে দেখে যদি আমাদের সম্মানীয় সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকেন, যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের ঘটানো নানান ধরনের অপরাধকে মাঝে মাঝেই দেখতে পাই, সুবিচারের জন্যই হয়তো স্বতঃপ্রণোদিত ভাবে নিজেরা নিয়ে নেন, তাদের ক্ষেত্রে তো প্রশ্ন যে কেন এই অন্যায়টাকে আপনারা হতে দিচ্ছেন? এ তো বিচার ব্যবস্থার প্রতি যাতে মানুষের আস্থা হারায়, এই কাজ যারা করছেন আপনারা তাদের শাস্তি দিচ্ছেন না, জেলে পুরছেন না। কেউ তো আমাদের দেশের আইনের ঊর্ধ্বে নন, তিনি প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, যে কোনো মানুষ হোক, আপনি হই, আমি হই, আমাদের কথা যারা শুনছেন তারা যদি আইন না মানেন, মানে যে কোনো আইনি সংস্থাগুলোকে না মানেন, তার বিরুদ্ধাচারণ করেন, এই প্রবণতা তো ছড়াবে। তিনি কি চাইছেন যে পশ্চিমবঙ্গের সবাই এই আইন মানা থেকে সরে যাক? দেশের সর্বোচ্চ যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, তাদের অর্ডার গুলোকে না মেনে মানুষকে প্রভাবিত করুক যে ওদের সম্মান করবার দরকার নেই, মেনে চলবার দরকার নেই। আমরা তীব্র বিরোধিতা করছি। যারা আইনের বিরুদ্ধে যাচ্ছেন, তিনি যে কোনো দলের মানুষ হোক, যে কোনো জীবিকার মানুষ হোক, আমার দেশের সংবিধানের উপরে, আইনের উপরে কোনো ব্যক্তি নন। তাদের যদি কড়া শাস্তি না হয়, তাহলে এই প্রবণতা আমাদের প্রত্যেককে নষ্ট করবে এবং দেশের আইনকে এরা যেভাবে অসম্মানিত করে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনো শাস্তি হচ্ছে না। এই শাস্তি যদি না হয়, সম্মানীয় হাইকোর্ট, সম্মানীয় সুপ্রিম কোর্ট যদি পদক্ষেপ কড়াভাবে না নেন,
তো তাহলে আইন ব্যবস্থা আমার দেশে ভেঙে পড়বে। আমি সম্মানীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের প্রত্যেক মুহূর্তে যে অর্ডার, যে রায়, তাদের যারা মানছে না, যারা তদন্তকারী সংস্থাগুলোর কাজে হস্তক্ষেপ করছে, তথ্য প্রমাণ চুরি জোচ্চুরি সরিয়ে ফেলছে, তাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত, দল মত পদ না দেখে, নালে দেশের জন্য বিপদ। বুদ্ধদা, এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি তলব করেছিল, তখন পার্থ চট্টোপাধ্যায় অনেকবার মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। অথচ সারদা কাণ্ডে যেমনটা দেখেছিলাম রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে উঠেছিল, ঠিক একইভাবে দেখছি প্রতীক জৈনের ক্ষেত্রেও সেই মুখ্যমন্ত্রীর একই প্রতিক্রিয়া। দেখুন, আবার বলছি যে প্রতীক জৈন তৃণমূল দলের কোন নেতা তিনি তো নন। আর যদি নেতা হতেনও তিনি, তার সঙ্গে একজন কেন্দ্রীয় সংস্থা, তারা এসে কাকে ডাকবে, কাকে জিজ্ঞাসাবাদ করবে, কার বাড়িতে তল্লাশি করবে, এই আপনি যে কথাটা তুললেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, সেখানে তো কই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বাধা দিয়ে দাঁড়াননি, কারণ ওই কাজটা করা যায় না। কিন্তু প্রতীক জৈন তিনি একটা ব্যক্তি মানুষ, তিনি একজন আলাদা ব্যবসায়ী, তার একটা অফিস আছে, কোম্পানি আছে, তার সঙ্গে ইডির যে বিষয়ে তদন্ত, যে সার্চ, যে তল্লাশি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়ে অনৈতিকভাবে, অবৈধভাবে, আইন ভেঙে ঢুকে পড়ে তথ্য প্রমাণ সরিয়ে তার হয়ে কথাবার্তা বলে তিনি মিথ্যে তথ্য দিয়ে তিনি প্রমাণ করছেন এই দেশের আইনের বিরুদ্ধে। এবং যাদের বিরুদ্ধে PMLA অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, কয়লা চুরির টাকার যে মামলা, সম্ভবত অনুপ মাঝি বোধহয়, তার থেকে পাওয়া তথ্য নিয়ে যে ইনভেস্টিগেশন চলছে, সেখানে বাধা দান করছে, এ তো ভয়ঙ্কর রকম ঘটনা। দলমতের বাইরে গিয়ে বলতে পারি, কোন ব্যক্তি, তিনি কোন প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক, তিনি যেই হন, এটা করতে পারেন না। যদি করেন, তার তুমুল বড় শাস্তি রয়েছে, জেল হওয়ার মতো অপরাধ। জানি না আইন কিভাবে হবে, শুনেছি তো ইডি নাকি মামলা করেছে, শুনেছি তাদের তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, তথ্য প্রমাণ সরিয়ে দেওয়া, যা দেখেছি ফাইল এবং কিসব হার্ড ডিস্ক নিয়ে তিনি বেরোচ্ছেন। এবং ফলত স্বাভাবিকই সাংবাদিকরা প্রশ্ন করছে, এগুলো কি কয়লা চুরির টাকায়, গোয়াতে কি নির্বাচনের যে খরচ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হেলিকপ্টার চড়েন, 4-4.5 ঘন্টার রাস্তা তিনি গাড়িতে যেতে পারেন না, তাকে হেলিকপ্টারে যেতে, দুদিন পর বাথরুম যাওয়ার সময় হেলিকপ্টার চাইবেন, এই টাকা কোত্থেকে আসে? এই গরিবের দল চলে কি করে? প্রশ্নটা প্রত্যেকটা মানুষ তুলছেন, দল মত নির্বিশেষে গিয়ে। এই চরম দুর্ভাগ্যের ঘটনা। এবং মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন যে তার মুখ্যমন্ত্রীত্বের কোনো কাজ নেই, তার কাজ সকাল সকাল গিয়ে এই সমস্ত জায়গায় পৌঁছে যাওয়া, এবং পুলিশও প্রমাণ করলো তার সঙ্গে পৌঁছে গিয়ে যে অপরাধী ধরা তাদের কাজ নয়। অপরাধের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে তল্লাশি, তাদের প্রোটেকশন দেওয়া পশ্চিমবঙ্গের পুলিশের কাজ, এটা প্রমাণ দিল তারা। এই চরম দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, ভয়ঙ্কর ঘটনা। একদম শেষ প্রশ্ন, আজকে যেটা ঘটলো, ইডির সামনে থেকেই মমতা ব্যানার্জি ফাইল, হার্ড ডিস্ক এগুলো নিয়ে বেরিয়ে এলো। সিপিএম বলছে যদি সেটিং না থাকতো ভিতরে ভিতরে, তাহলে এমনটা হতো না। আমি সিপিএম এর তো কাজ নেই, কারণ তারা যদি বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও, তারা যদি লোকসভা, বিধানসভা কোনো আসন যদি তাদের মানুষ উপহার দিতেন, তবে তারা তার ডেভেলপমেন্টের কাজে বা সেখানের কোনো কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু মানুষ তো তাদের জয়ী করবার প্রবণতা থেকে সরে এসেছেন তাদের অতীত ইতিহাসকে দেখে। তো তাই তাদের বসে বসে শীতকালে মুড়ি খেতে খেতে, কমলা লেবু খেতে খেতে এই সমস্ত গাল গপ্প ছাড়া অন্য কোনো কাজ নেই। তাদের আমি শুধু বলবো যে আপনারাই বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গে হিন্দু নিধন, মানবিকতার জলাঞ্জলি, এগুলো দেখবার পরেও চুপ করে থেকে এখন তো আপনারা ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। ভেনেজুয়েলা নিয়েই থাকুন, প্যালেস্তান নিয়েই থাকুন, এইসব ছোটখাটো ব্যাপারে আপনাদের মাথা গলাবেন। মানে আন্তর্জাতিক ব্যাপার একটা, কেন এসবের মধ্যে ঢুকে গিয়ে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন? শূন্য থেকে মহাশূন্য হয়ে যাবেন, যেটা ঠিক না। আমরাও চাই না। মানুষের আস্থা নিয়ে আসুন, মানুষের মনে যেটা রয়েছে তার বিরুদ্ধাচারণ করে ঘুর পথে তৃণমূলকে সাপোর্ট দিয়ে আর বিজেপিকে ছোট করতে গিয়ে এমন ফাঁদে পা দিচ্ছে
মুরগির ঠ্যাঙে ভুল জায়গায় পা গলালে মানুষ কিন্তু এমন টেনে দেবে, অসুবিধে হয়ে যাবে। সুস্থ থাকুন, রোদ পোয়ান। অসংখ্য ধন্যবাদ। স্যার, আজ দেখা গেল যে দিল্লির যে আর্থিক কেলেঙ্কারি মামলা, সেখানে ইডির দপ্তর হানা দিল হচ্ছে আমাদের যে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে, এবং সেখানে মমতা ব্যানার্জি নিজে গেলেন এবং একটি সবুজ ফাইল নিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। কি বলবেন? কি বলবো, আমি তো নিজেই গুছিয়ে বলতে পারছি না, কারণ পুরো ব্যাপারটা এমন ঝটিতি ঘটেছে যে আমার পক্ষে চট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। কতগুলো প্রশ্ন আমার মনে উদয় হয়েছে, সেটা আমি বলি। যে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ওখানে যে তদন্তটা হচ্ছিল, সেই তদন্তে মমতা ব্যানার্জির আপত্তি ছিল। তো আপত্তি যদি থাকে, তাহলে স্বাভাবিক প্রক্রিয়া ছিল যে মমতা ব্যানার্জি ওর ডিজি বা সিপি কে বলতেন এখানকার ইডির বড় কর্তার সঙ্গে দেখা করে বা তার সঙ্গে যোগাযোগ করে এই তদন্তটা সম্বন্ধে একটা ব্যবস্থা করতে। কিন্তু উনি যেটা করেছেন, উনি কেন্দ্র বনাম রাজ্য একটা সংঘাত নয়, যুদ্ধের জায়গায় নিয়ে গেছে। এটা তো অর্থহীন, এবং এটা তো মমতা ব্যানার্জি কি জিততে পারবেন এরকম করে? এ তো ভোটে নিরসন হবে না। উনি তো যুদ্ধের জায়গায় নিয়ে গেছেন। যুদ্ধ যদি লড়াই করতে হয় রাস্তায় নেমে, তাহলে কি উনি কেন্দ্রের সাথে যুদ্ধ করতে পারবেন? ওর কি সেনাবাহিনী আছে? ওর তো আছে পুলিশ বাহিনী। তারাও যদি যুদ্ধ হয়, তাহলে তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তখন পুলিশ বাহিনীও কথা শুনবে না। তাহলে তৃণমূলের কিছু কেওড়াকে দিয়ে উনি কেন্দ্রের বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন? এগুলো খুব হাস্যকর ব্যাপার হচ্ছে। কিন্তু এর মধ্যে যেটা পরিষ্কার হচ্ছে, সেটা হলো যে ওর যে উদ্ভ্রান্ত অবস্থা, এই উদ্ভ্রান্ত অবস্থা একটা দেখিয়ে দেয় যে এর ভেতরে একটা কিছু, মানে যাকে হিন্দিতে বলে ডাল মে কুছ কালা হ্যায়। এই ডাল মে কুছ কালা হ্যায়, সেটা কি কালা সেটা তো পরে দেখতে হবে। তিনি আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে এসে সরাসরি অমিত শাহকে তোপ দাগলেন এবং বললেন যে এটার স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন ন্যাস্টি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখানকার। শুধু নাস্তি না, নটি বলেছেন। নাস্তি স্বরাষ্ট্রমন্ত্রী, নটি স্বরাষ্ট্রমন্ত্রী। এখন নটি কথাটা, NAUGHTY, যদি কোনো মহিলা কোনো পুরুষকে বলে, তাহলে তার তাৎপর্য কি হয় মমতা ব্যানার্জি জানেন কিনা জানি না। কোনো মহিলা যদি কোনো পুরুষকে বলে ও ইউ আর নটি, তাহলে তার কি হয়, তাৎপর্য কি হয় আমি জানি না, উনি জানেন। আচ্ছা, আর নাস্তি বলেছেন। নাস্তি কথাটার তাৎপর্য উনি জানেন বলে মনে হয় না। নাস্তি কিভাবে আমি জানি না। কিন্তু যেটা করছেন সেটা কিভাবে আইন বিরুদ্ধ, সেটা তো বলছেন না। উনি বলছেন এটা ক্রাইম হয়েছে। কিভাবে ক্রাইম হয়েছে? ক্রাইম মানে আইন ভাঙা হয়েছে। কোন আইন ভাঙা হয়েছে? কে ভেঙেছে? সেই ভাঙবার সুযোগ তাকে দেয়া হলো কেন? এই সমস্ত প্রশ্ন উঠবে। এর আগে যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল, তিনি অনেকবার মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো রকম সাড়া তিনি দেননি। কিন্তু প্রতীক জৈনের বাড়িতে এত তড়িঘড়ি কেন পৌঁছালেন? খুব ভালো প্রশ্ন। তার কারণ হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে তো পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল তার রক্ষিতার বাড়িতে। সেই পার্থ চট্টোপাধ্যায় রক্ষিতার বাড়িতে যে সেই 56 কোটি টাকার নোট পাওয়া গেল, সেই নোটটা নিয়ে আহ, মমতা বন্দ্যোপাধ্যায় তত ভাবিত ছিলেন না, উনি তত চিন্তিত ছিলেন না। কিন্তু যখন রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যত ছিল কেন্দ্রীয় সরকার, তখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেছিল যে উনি তখন দৌড়ে গিয়েছিলেন। মানে পার্থ চট্টোপাধ্যায় রক্ষিতার বাড়িতে টাকা থাকা সঙ্গে এটা তার চাইতে এই রাজীব কুমারের ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ ওর কাছে। আজকের ব্যাপারটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ব্যাপারটা একটা সাংগঠনিক এর সংঘাত বলবো না, সাংগঠনিক সংকটের জায়গায় নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন উনি ভালো বলতে পারবেন। স্যার, একটু অন্য প্রসঙ্গ। ডিএ যে ক্ষোভ তাকে ফুসছে একাধিক কর্মী। গতকাল আশা কর্মীরা বেতন পাচ্ছে না, তাদের জোর চাপ দিয়ে কাজ করানো হচ্ছে, এই বিক্ষোভ দেখে স্বাস্থ্য ভবন ঘেরাও করেছিল। এ বিষয়ে আমি কিছু, আমার কাছে সম্যক খবর নেই কোনো। তবে আশাকর্মীরা যে বেতন পাচ্ছে না এটা আমি জানি, পাবেও না। তার কারণ মমতা নানা রকম উল্টো পাল্টা টাকা নিয়ে, মানে ওর দল বা ওর সরকার টাকা নয় ছয় করেছে, যে জন্য ওর মন্ত্রীরা অনেকে জেলে আছে, এবং কেউ একটা ইদানিং হয়তো জেল থেকে ছাড়া পেয়েছে। এর চেয়ে বেশি আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। বলছি, প্রধানমন্ত্রী এবং অমিত শাহের পর বঙ্গ সফরে আসছেন জেপি নাড্ডা, তাহলে কি এবার পশ্চিমবঙ্গের ভোটের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে?
অবশ্যই বিশেষ নজর দেওয়া হচ্ছে। আর যেটা আরেকটা জিনিস যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে জেপি নাড্ডা আসার ফলে, প্রধানমন্ত্রী আসার ফলে, অমিত শাহ এসে দুদিন এখানে থেকে যাওয়ার ফলে এবং আজকের এই কাণ্ডর ফলে যেটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল এবং মমতার মধ্যে কোনো কোনো সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো সমঝোতা নেই। যেটা এই মোহাম্মদ সেলিম সদৃশ কিছু লোক বহুদিন ধরে দিদিমণি জোট, দিদিমণি জোট, উনি যেরকম সুর করে বলেন আর কি, ওরকম দিদিমণি জোট, দিদিমণি জোট এরকম বলতেন। সেরকম কোনো কিছু নেই, তার কোনো অস্তিত্ব নেই। আজকে যে সরাসরি এই নির্বাচনী লড়াই হচ্ছে, যে তৃণমূল বনাম বিজেপি, এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে।